এখনো যার হাতের তুলির ছোঁয়ায় বেরিয়ে আসে অসাধারণ বর্ণময় ছন্দময় সমস্ত ড্রয়িং, যা গত প্রায় 50 বছর ধরে সমৃদ্ধ করে আসছে বাংলা সাহিত্যকে। বিমল কর, রমাপদ চৌধুরী, সুনীল গঙ্গোপাধ্যায়, এরকম বুদ্ধদেব গুহ, এরকম আরো অনেক সাহিত্যিকের সাহিত্যকর্ম দারুণভাবে অলঙ্কৃত করে আসছেন তিনি। না, ওই প্রবীণ মানুষটির নাম আমি এক্ষুনি বলবো না, কারণ আপনারা দেখে নিন এক ঝলক সেই সমস্ত ছবি, যে সমস্ত ছবির নারীদের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ আমাদের স্টুডিওতে এসছেন প্রখ্যাত শিল্পী, আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী সুধীর মৈত্র। আপনাকে বাংলা এখন চ্যানেল এবং আমাদের অগণিত দর্শকদের পক্ষ থেকে এবং আপনার অগণিত ভক্তের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। নমস্কার। আচ্ছা, আপনার ইলাস্ট্রেশন বাঙালি মননে মিশে গেছে। পূজাবার্ষিকী, দেশ এবং আনন্দবাজার পত্রিকা, এবং সেই পত্রিকায় করা প্রথম আপনার ইলাস্ট্রেশন ওই শৈলজাবাবুর ওই গপ্প। তারপরে আপনি প্রথম এখনকার যারা লেখালেখি করেন সেই আধুনিক যুগে যে লেখক যারা আছেন তাদের কার কাজ, মানে কার উপন্যাসের সঙ্গে প্রথম আপনি ইলাস্ট্রেশন করেছিলেন? এটা ঠিক বলা মুশকিল, মানে অতটা স্মরণে নেই। তবে মনে হয় হয় রমাপদ বাবু, না হলে বুদ্ধদেব গুহ, রমাপদ চৌধুরী অথবা বুদ্ধদেব গুহই মনে হচ্ছে। খুব সম্ভব তাই হবে, এই দুজনের একজন হবে আর কি। আর এটা কি বলছিলেন? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কোনো? হ্যাঁ, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা উপন্যাস ইলাস্ট্রেশন করেছিলাম। উনি তো কবি, উনি তো মানে গল্প উপন্যাস লিখেছিলেন, হয়তো কয়েকবারই লিখেছেন, কিন্তু আমি একবার করেছিলাম পিতৃপুরুষ বলে। আচ্ছা, এখানে আমরা একটু দেখে নিই শ্রী নীরেন্দ্রনাথ চক্রবর্তী আপনার সম্পর্কে কি বলেছেন, এবং তিনি আপনার সম্পর্কে অনেক কিছু বলেছেন, তার একটা ব্যক্তিগত স্মৃতিচারণ করেছেন। আমরা সেটা একটু দেখে নিই। সুধীর যে বড় মাপের শিল্পী সেটা আমরা সবাই জানি। তবে আমার সঙ্গে যখন সুধীরের প্রথম দেখা, প্রথম পরিচয়, তখন ও বড় মাপের শিল্পী ছিল না। তখন ওর বয়স খুবই কম, আমারও বয়স তখন কম। এটা হচ্ছে গত শতকের 40-এর দশকের কথা। তখন আমি সত্যযুগ বলে একটি কাগজ তখন বেরোতো, সত্যযুগের মালিক ছিলেন রামকৃষ্ণ ডালমিয়া। ওরা কলকাতা থেকে একটা বাংলা কাগজ বের করেছিলেন, সেটা কনভেন্ট রোড থেকে বেরোতো। রবিবাসরীয় যে অংশটা, তার শেষ পাতা, সেটা ছবি দিয়ে ভরাট করবো। তখন আমি সুধীরকে বলেছিলাম যে, ওর কিছু ছবি দেখালো, স্কেচ কিছু দেখিয়েছিল। আমি সুধীরকে বলেছিলাম যে, সুধীর তুমি একটা কাজ করো, তুমি যদি একটা পুরো পাতা আমি ভরাট করব, তুমি এইভাবে যদি কিছু স্কেচ, সেটাকে তুমি ঠিক মতন সাজিয়ে যদি একটা পাতা আমাকে দাও, তো আমি তার থেকে করে নেব। তো দেখলাম ওটা সুধীরের যে কাজগুলো, সুধীর নিজেই সেটা লেআউটটা ঠিক করে দিল, যে পাতায় কিভাবে কোনটা কিভাবে বসবে, আর তার আমরা ক্যাপশনও করে দিলাম। করে দিয়ে দেখলাম যখন কাগজটা ছাপা হলো, একটা আশ্চর্য সুন্দরভাবে কাগজটা কিন্তু একটা খোলতাই হয়ে গেল। আর সুধীর সম্পর্কে যেটা বলবার কথা, যে কাব্যিক মেজাজটার কথা বলছিলাম, লিরিক্যাল কোয়ালিটি, সেইটি সুধীরের ছবিতে এমন সুন্দর একটা মাধুর্যময় লাবণ্যের ইশারা এনে দেয়, যেটা আমি কিন্তু খুব কম ইলাস্ট্রেটারের কিংবা কম শিল্পীর ছবিতেই পাই। স্টাইলাইজ করবার আগে গোটা ব্যাকরণটাকেও গুলে খেয়েছে, সেটাকে সম্পূর্ণভাবে সেটাকে আয়ত্ত করেছে, এবং তারপরে ছবিকে ভাঙছে। এই যে ভাঙা, এর দাম শিল্পক্ষেত্রে একটু অন্য রকমের, এবং সেই কারণেই আমরা শিল্পী হিসেবে সুধীরের প্রতি আমরা খুব শ্রদ্ধাশীল। আপনি বহু প্রথিতযশা সাহিত্যিকের বছর আগেও যে ছবি দেখেছি, আজকেও আমি ওই একই রকম লাইন দেখছি, এরকম অবিন্যস্ত লাইন, কিন্তু খুব সংগঠিত লাইন। তো কোন রকম বোরিং ব্যাপারটা নেই, সেইটা কিভাবে সম্ভব?
হ্যাঁ, তুমি যেটা বলছো বোরিং ব্যাপারটা নেই, এটা তোমার হয়তো বক্তব্য। এখন অন্য কারো কাছে লাগে কিনা আমি জানি না, তবে আমি সেটা চেষ্টা করি যাতে ওটা না থাকে, একটু একটু অন্যরকম করার চেষ্টা করে থাকি। সেটা যদি দর্শকের কাছে দর্শকের তো বছর ধরে কাজ করে আসছেন, এখনকার যারা ছবি আঁকাকি আমরা করি, আমাদের যদি আপনি একটু বলেন কিভাবে এইগুলোকে এইভাবে আয়ত্ত করা যায়। এটা এটা তো মানে কিভাবে আয়ত্ত করা যায় সেটা তো মানে মুখে ঠিক বুঝিয়ে বলা যাবে না, তবে আমি যেটা করি সেটা বলতে পারি। হ্যাঁ, সেটা যদি একটু বলেন। আমি 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 তো প্রথমে ছবিটা মানে ইলাস্ট্রেশনের ব্যাপারেই বলছি, সেটা নিয়ে যে ভাবনা চিন্তাটা, সেটাকে ধরার জন্যে তার পেছনে একটা প্রস্তুতি থাকেই, সবসময় থাকে। সেই প্রস্তুতিটা হচ্ছে আমার স্কেচ খাতা। এই যে স্কেচ খাতা, এটা এটা দীর্ঘদিন ধরে আমার পেছনে, আমার সঙ্গে সঙ্গে, আমার সঙ্গী, ছায়া সঙ্গী বলা যায়, সবসময় থাকে, এখনো এখনো আছে, ছাড়িনি এখনো, ও আমাকে ছাড়েনি। যাই হোক, তা সেই স্কেচ খাতাতে যা করি তার মধ্যে থেকে অনেক চরিত্র আসে, ভঙ্গি আসে, ভঙ্গিটাই বিশেষ করে, সেই ভঙ্গিগুলো ধরার জন্যই তো স্কেচ করি। একটা আমরা প্রকৃতি থেকে কি দেখি, প্রকৃতিকে দেখি, তার থেকে আঁকি, সে গাছ হোক, নদী হোক, যা খুশি হোক না কেন, মানুষ, আর বিশেষ করে মানুষ যখন আঁকি, তো মানুষকে ভালো করে না আঁকলে শিল্প কি করে? খালি ফিগার ড্রয়িং ক্লাসে করলে তো হবে না। ফিগার ড্রয়িং তো একটা জিনিস, একটা অ্যান্টিক ড্রয়িং হোক, যা ফিগার ড্রয়িং হোক, একটু তারই লাইনের তারতম্য হ্যাঁ, থাকে। ইতর বিশেষ, সামনাসামনি হ্যাঁ, একটা দেখতে পাচ্ছি একটু ঘুরে, কিন্তু অ্যান্টিক করলেও যা হবে, ফিগার করলেও, মানে এমনি ক্লাসে আমরা যেরকম শিখি বা শেখাতাম, সে সেটার তো একটা থাকে লাইন টোন, অমুক তমুক, লাইট শেড, হ্যান ত্যান নিয়ে একটা অবয়ব, কিন্তু সেই অবয়বটা তো সবসময় ধরে রাখা যায় না, সেটা ভুলেও যায় লোক, ছেলেরা বিশেষ করে ছাত্ররা এ তো ভুলেই যাবে। কিন্তু যখন একটা একটা ভঙ্গি, পার্টিকুলার একটা ভঙ্গি আমাকে ফুটিয়ে তুলতে হবে, তখন কিন্তু ওটা কতটা হেল্প করবে, তার চেয়ে বেশি হেল্প করবে এই স্কেচ করাগুলো। আচ্ছা, আমার তাই মনে হয় আর কি, কারণ আমি যে স্কেচটা করছি সঙ্গে সঙ্গে কিন্তু আমার কতগুলো জিনিস ধরা হয়ে যাচ্ছে, সেটা চেষ্টা করি। আবার অনেক সময় স্কেচ বুকটা দেখে নিলাম, দেখে দেখলাম যে বাহ, এটা তো বেশ খাচ্ছে, এই খাচ্ছে কথাটা দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা খাচ্ছে কথাটা খুব খারাপ নয়, এখানে খেয়ে যাচ্ছে, আচ্ছা। এই যে জিনিসগুলো হয়, সেইটাতে আমার হেল্প হয়। ফিরে এলাম ব্রেকের পরে। আমরা প্রথমেই দেখে নিই শ্রী বুদ্ধদেব গুহ শ্রী সুধীর মৈত্র সম্পর্কে কি স্মৃতিচারণ করেছেন। সুধীরবাবু সম্বন্ধে আমার খুব দুর্বলতা আছে, কারণ আমি আনন্দবাজারে যে প্রথম গল্পটি লিখেছিলাম, একটা শিকারের গল্প, পূর্ণাকোট বাইসন শিকার বলে, তা সে ছাপা হবে বলে কোনো শ্রেয়তা ছিল না। নবাবু তো সম্পাদক, প্রথম আলাপ কাগজটা গল্প দিয়েছিলাম। ছাপা যখন হলো তখন আমি অবাক হয়ে গেলাম ছবিটা দেখে, ইলাস্ট্রেশনটা দেখে, যে যে জায়গাটার বর্ণনা আছে, নদী পার হচ্ছে জিপে করে শিকারীরা, আমার মনে হলো মানে কেউ ছবি তুললো, ফটো তুললো, সেটা এরকম ডিটেলড হতো না, এরকম ঠিক এরকম হতো না। তা অসাধারণ ভালো লাগলো। আমি তখন নবাবু বললাম যে কে এঁকেছেন ছবি, বলে সুধীর মৈত্র। তারপরে অনেকদিন পরে, কারণ আমি তো আনন্দবাজারে ওই লেখা চাইলে যেতাম, তারপরে ওই গল্পটা ছাপা হওয়ার পরে ওরা আমাকে চিঠি লিখলেন যে আপনি লেখা খুব ভালো লেগেছে, আপনি এসে আমাদের দেখা করুন, আরো গল্প দিন। তখন একদিন বাবুর সঙ্গে দেখা করুন, স্টেটসম্যানে কাজ করতেন, তো টিফিনের সময় আসতেন রাজ্যের সময়। দেখার পর থেকে সুধীরবাবু আমার প্রথম উপন্যাস আনন্দ পাবলিশার্স থেকে বেরোনো হলুদ বসন্ত, তার কভার করলেন, এবং পুজো সংখ্যার উপন্যাস সুধীরবাবু আমার উপন্যাস ইলাস্ট্রেট করতেন, নবাবু দিতেন, এবং ওর মতো ফিগার ড্রয়িং কেউ করতে পারে না। আমার উপন্যাসে যেসব চরিত্র, যে কোনো উপন্যাসে, ধরো একটু সুন্দর জন্যে, মাধুকরী, খেলা যখন, তারপর দেশের কোজাগর, যতগুলো আমার মেজর উপন্যাস সবই, রিসেন্টলি চারুমতি, তারপরে এখন লেটেস্ট উপন্যাস বেরোবে এই বইমেলায় সব কটার কভার উনি করেছেন। তো ওর ছবিতে যেন ঠিক নায়ক নায়িকা, আমি যাকে যেরকম চেহারা মনে করে এঁকেছি, মানে লিখেছি, ঠিক সেইটা উনি কি করে ধরতে পারতেন, এরকম মানে তোমার ফিগার ড্রয়িং এবং পোর্ট্রেট
আমার মনে হয় না আর কোনো ওর সমকক্ষ কেউ আছেন বলে। তো মানুষটি অত্যন্ত ভালো, তোমার রসিক। ওই আনন্দবাজার এসে ওই নিউজ প্রিন্টের উপর স্কেচ করতেন, সে স্কেচ 20-25টা করলেন, সেগুলোই পরে ইলাস্ট্রেশন হয়ে গেল। যে আমার যে কোনো বই যে বিক্রি হওয়ার পিছনে সুধীরবাবুর মানে অসামান্য অবদান আছে। ও কাভারটাই ক্যারি করে, খুব কাভারে লোকে অ্যাট্রাক্টেড হন, তারপরে ভিতরে পড়ে হয়তো ভালো লাগে। সুধীরবাবুর কাছে শুনেছি যে উনি বিকাশ ভট্টাচার্যের মাস্টারমশাই ছিলেন, আর সুব্রত বিকাশের ছাত্র ছিলেন। সুধীরবাবুর সম্বন্ধে বলা অত্যন্ত প্রয়োজন যে এত সিনিয়র আর্টিস্ট, এত ভালো আর্টিস্ট, কিন্তু উনি একটা বইয়ের প্রচ্ছদও পুরো বইটা না পড়ে আঁকেন না। এই সততা, এই নিষ্ঠা আজকাল দেখা যায় না। যারা আর্টিস্ট হিসেবে একটু একটু নাম করেছে তারাও 2 পাতা পড়ে একটা কাভার করে দিল, কিন্তু সুধীরবাবুর মধ্যে এই যে নিষ্ঠাটা আমি দেখেছি কারোর মধ্যে দেখিনি। সুধীরবাবুর এই জন্যই শ্রদ্ধা করি। আমাদের কলকাতা শহরে আরেকজন বাঙালি লেখক আছেন যিনি প্রায় এখন আইকন হয়ে গেছেন, শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়, যার নীললোহিত নামে লেখা অনেক উপন্যাসের ছবি এঁকেছেন শ্রদ্ধেয় শ্রী শিলাম। আমরা একটু দেখে নিই শ্রদ্ধেয় শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় আমাদের শ্রী সুধীর মৈত্র সম্পর্কে কি বলেছেন। সুধীর মৈত্রকে তো বহুকাল ধরে চিনি, সে যখন থেকে লেখালেখি শুরু করেছি সেই সময় থেকে, এবং উনি আমাদের লেখার ছবি আঁকতেন। তো সেই সূত্রেই শুধু না, ওকে তো ব্যক্তিগত বন্ধুর পর্যায়ে উনি পড়েন। একটা সময় সন্ধেবেলা বেরিয়ে একটা আড্ডা হতো অনেকে মিলে, সেখানে উনি থাকতেন, রঙ্গপদ চৌধুরী থাকতেন, আরও অনেকে। কাজেই এক হিসেবে ব্যক্তিগত সুধীর মৈত্রকেও চিনি। এটা অত্যন্ত মধুর ভাষী এবং নানা রকম রসিকতা পছন্দ করেন, নিজেও করতে পারেন, এবং আমার যতদূর মনে হয় নিঃশত্রু মানুষ। এক একজন লোক থাকে না, দেখলে মনে হয় এর কোনো শত্রু নেই, সুধীর মৈত্রও সেরকম, কখনো কারোর নিন্দা টিন্দা করতে শুনিনি। আর ছবি আঁকার ব্যাপারে একটা সময় সুধীর মৈত্রর ছবি তো বহু ছবি উনি আঁকতেন, এবং সবসময় মেয়েদের খুব সুন্দর করে আঁকতেন। ফলে হতো কি, আমাদের লেখায় সুন্দরী মেয়ে নায়ের উপায় ছিল না, কারণ সুধীর মৈত্র আঁকবেন, আমরা যাই বর্ণনা দিই না কেন, ওরে এমন একখানে সুন্দর মেয়ে আঁকবেন, সুন্দর তো মনেই হবে। তা এই এবং শিল্পী হিসেবে তো বলাই বাহুল্য যে ওর তো একটা ট্রেনিং ছিল, যে জন্যে প্রত্যেকটা ছবিরই মানে আঙ্গিক তাও খুব সফল হতো, এবং ছবিগুলো চোখ টেনে নিত প্রথমে, যাতে আমাদের লেখাগুলো লোকে পড়ে। ফলে লেখার সঙ্গে ছবির একটা চমৎকার মেলবন্ধন হতো সুধীর মৈত্র যেগুলো আঁকতেন। সুতরাং সুধীর মৈত্রকে ইদানিং খুব বেশি দেখা হয় না, তাহলেও তার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা আছে।